প্রকৃতির বুকে এমন কিছু জায়গা আছে যেখানে পৌঁছনোই যেন একটা আলাদা অভিজ্ঞতা। সুন্দরবন ঠিক তেমনই একটা জায়গা। নদী, বিশাল ম্যানগ্রোভ অরণ্য, সেখানকার সম্পৃক্ত ইতিহাস, সাধারণ মানুষ আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। আর এই যাত্রাটাকে আরও বিশেষ করে তুলেছে সুন্দরবন ইলিশ উৎসব। 3 বন্ধু, 3 দিনের এক অসাধারণ সফর। শিয়ালদা থেকে ট্রেনে ক্যানিং, তারপর সোনাখালি ঘাট, সেখান থেকে নদীপথে বোটে চেপে সুন্দরবনের পথে আমাদের অভিযান। এই পর্বে থাকছে নদীর বুকে মনোমুগ্ধকর যাত্রা, ইলিশ উৎসবের স্বাদ আর প্রথম দিনের নানান অভিজ্ঞতা। চলুন তাহলে শুরু করা যাক আমাদের সুন্দরবন অভিযানের প্রথম অধ্যায়। সুপ্রভাত বন্ধুরা, আজকে 24 তারিখ 24শে জুলাই 2026। এখন বাজছে সকাল 7:30। এখন দাঁড়িয়ে আছি কলকাতার প্রাণকেন্দ্র শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশনের সামনে। আর এইখান থেকেই শুরু হচ্ছে আমাদের বহু প্রতীক্ষিত সেই সুন্দরবন অভিযান। তো এই গোটা ট্যুরের অভিজ্ঞতা কেমন হবে, ট্যুরটা কিভাবে হবে, এই সব কিছু জানতে এই ভিডিওতে থাকুন। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই পুরো সুন্দরবন সিরিজে আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, এ বাপরে। তো প্রায় 1 ঘন্টা 15 মিনিটের জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম ক্যানিং স্টেশনে। এবার এই ক্যানিং স্টেশন থেকে বাইরে যাব। ট্যুর অপারেটর আমাদের জন্য অটোর ব্যবস্থা করে রেখেছে, সেই অটো নিয়ে আমরা যাব সোনাখালি ঘাট। এই হচ্ছে ক্যানিং স্টেশন। এইখান থেকে এদিকে, মানে যেদিকে শিয়ালদার দিক থেকে এসেছেন ওই দিক থেকে হেঁটে এসে এই সামনে বনবিবি মন্দির আছে, ওইখানে সব অটোগুলো দাঁড়িয়ে থাকে। আর আপনাদের যারা ট্যুর অপারেটর আছে তারা এরকম প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে, ওখানে গিয়ে যোগাযোগ করবেন। তাহলে চলুন ক্যানিং শহর ছেড়ে এগিয়ে চলা যাক সুন্দরবনের পথে। আমরা ক্যানিংয়ে নেমেছি 8:40 বাজে, তখন যাচ্ছি এখন সোনাখালি ঘাট। ক্যানিং থেকে সোনাখালি ঘাটের দূরত্ব হচ্ছে 13 কিলোমিটারের মতো। দেখুন তো বন্ধুরা, অবশেষে পৌঁছে গেছি সোনাখালি ঘাটে। আর এই সোনাখালি ঘাট থেকেই আমাদের আজকে নদীবক্ষে সুন্দরবন যাত্রা শুরু হবে। পিঠে ব্যাগ, হাতে ব্যাগ, এই যে স্যার আমাদের পিঠে ব্যাগ, হাতে ব্যাগ, কাঁধে ব্যাগ, সমস্ত ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছি, কারণ অনেকটা দূরে অটো নামিয়ে দিয়েছে আমাদেরকে। হেঁটে যাচ্ছি এখন ঘাটের দিকে। এইখানে পার্কিং আছে, এই তো একদম ঘাটের সামনেই। যারা নিজস্ব গাড়িতে আসবেন তাদের জন্য এই জায়গাটা পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই সোনাখালি ঘাটে এসে যেটা সবার আগে আমার নজর কাড়লো সেটা হচ্ছে এই পুরো সোনাখালি ঘাটটা যেন একটা বোটের শহর হয়ে গেছে। আর একটা জিনিস, আমি 2023 সালে যখন এসেছিলাম এখানে, তখন কিন্তু এই জেটি ফেটিগুলো ছিল না। এই যে এইগুলো, এই হচ্ছে আমাদের বোট, এই যে এমভি রাবিয়া। আমরা এখন বোটে উঠছি। নিচে লাগেজটা রেখে আসবো, তারপর উপরে উঠে। হ্যাঁ রাবিয়া, আমরা 3 জন আছি। তো উঠে পড়েছি বোটে। আর এই হচ্ছে বোট। এই বোটটাই আগামী 2 দিন 3 দিনের জন্য আমাদের মানে যাত্রাকালীন ঘর বলতে পারেন। আর এখানে কত বোট আছে দেখুন, পর 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 প্রচুর বোট, প্রচুর। এটা উইকেন্ড বলে মনে হচ্ছে আজকে আরো ভিড়টা বেশি। তবে সবার আগে চলুন বোটটার একটা ট্যুর করিয়ে দিই আপনাদেরকে। এই যে জায়গাটা দেখছেন, এটি হলো বোটের একেবারে সামনের অংশ। এইখান থেকেই সুন্দরবনের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। চাইলে এখানে বসেই সকাল থেকে বিকেল পর্যন্ত কাটিয়ে দিতে পারবেন। আর এই যে জায়গাটা দেখছেন, এটাই হলো খাওয়ার জায়গা। সকালের জল খাবার থেকে শুরু করে দুপুরের খাবার সবকিছু এইখানে বসেই করা যাবে।
আর এই যে বোটের একেবারে লোয়ার ডেকে এই জায়গায় রয়েছে বিশ্রাম করবার জায়গা। 3 দিনের জন্য এই ক্যাবিনটাই হতে চলেছে আমাদের ছোট্ট ঘর। জায়গাটা খুব বিলাসবহুল না হলেও সুন্দরবন ভ্রমণকালীন সময়ে একটু বিশ্রাম নেবার জন্যে যথেষ্ট। এছাড়াও রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা, যাতে যাত্রাপথে কোনো রকম অসুবিধায় না পড়তে হয়। তবে আমার সব থেকে ভালো লেগেছে ওপরের এই ওপেন ডেকটা। এখান থেকে চারপাশের নদী আর ম্যানগ্রোভ জঙ্গলের দৃশ্য এক কথায় অসাধারণ লাগে। মাছের মাথা দিয়ে ডাল। আচ্ছা, ব্যাগপত্র যথাস্থানে গুছিয়ে রেখে আপার ডেকে চলে এসেছি। এই আপার ডেক থেকে সুন্দরবন দেখার মজাটাই কিন্তু আলাদা। তো অনেকক্ষণ কেটে গেছে, বোটে উঠেছি, বোট ছেড়ে খানিকটা বেরিয়ে এসেছে। আসল সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রাও শুরু হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে সার্ভ করা হয়েছে লুচি, আলুর দম আর একটা মিষ্টি। লুচি, আলুর দম, মিষ্টির কেমন লাগলো রিভিউ দেওয়ার কিছু নেই, তবে ভালোই, গরম গরম আছে। আর সুন্দরবন মানেই যে আপনি মোটামুটি যাত্রা শুরু করার পরেই দুই ধারে ম্যানগ্রোভ দেখতে পাবেন এরম কিন্তু নয়। সুন্দরবন মানে সোনাখালী ঘাট ছেড়ে খানিকটা যাওয়া পর্যন্ত দুই দিকে আপনি এখানকার স্থানীয় জনজীবনটাকেও দেখতে পাবেন। এই যে বাঁধগুলো আছে না, এই বাঁধগুলো এদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বাঁধগুলো এদেরকে বন্যা থেকে, ঘূর্ণিঝড় থেকে, এগুলো থেকে রক্ষা করে। এদের এই দুই পাড়ে যে সমস্ত মানুষ বাস করে, এদের জীবনটাই পুরো নদী কেন্দ্রিক। তো যখন যাবেন শুধু যে প্রকৃতিটাকে অনুভব করবেন সেটা নয়, এখানকার জনজীবনকেও আপনি সামনে থেকে প্রত্যক্ষ করতে পারবেন। ঘড়িতে সময় হচ্ছে 12:15। এই একটু আগে আমরা লুচি, আলুর দম, মিষ্টি খেয়েছি। আবার এক্ষুনি ওদেরকে দিয়েছে চিংড়ি মাছের পকোড়া। তো সুন্দরবন, হায় চলে যা। তো সুন্দরবন ইলিশ উৎসব, অ্যাকচুয়াল খাই উৎসব। মানে যতক্ষণ বোটে থাকবেন আপনি একটার পর একটা জিনিস সার্ভ করতে থাকবে, আপনি খেতে থাকবেন। লঞ্চে যেতে যেতে যে বোর ফিলটা হয় না, এই বোর ফিলটা হবে না, কারণ কিছু না কিছু ব্যাক টু ব্যাক আপনাকে দিতে থাকবে, আপনার মুখ চলতে থাকবে, সঙ্গে বোটও চলতে থাকবে। দিগন্ত আছে আমাদের কচি কাকা সকলের, আর ওইদিকে রিকুকে আপনারা আমার সঙ্গে অনেক ট্যুরেই দেখেছেন, আর কচি কাকাকে তো দেখেন। আজকে আকাশ পুরো মেঘলা, বৃষ্টি হচ্ছে না, তবে বৃষ্টি হলে কিন্তু তবেই ইলিশ উৎসবের মজাটা আরও দ্বিগুণ হয়ে যায়। তবে একটু ঝিরিঝিরি শুরু হয়েছে, আশা করা যায় সামনের দিকে বৃষ্টি পাবো। ভালো লাগছে। কি না নাকি দেখলাম একটা পুঁইশা। বাঙালি তো ভ্রমণ বিলাসী, সেই সঙ্গে খাদ্য বিলাসীও।
আর যারা ইলিশ প্রেমী তাদের জন্য কিন্তু এই লাঞ্চটা অনেকাংশে একটা ট্রিট। তো সেই দিক থেকে দেখতে গেলে এই যে দেখুন ইলিশটা আগে দেখুন। যাই হোক, সব মিলিয়ে রান্না কিন্তু বেশ ভালো। এখন অবধি যেগুলো খেলাম রান্না বেশ ভালো। এখন এটা দিয়েছে সরষে না ইলিশ ভাপা। ইলিশ ভাপাটা এখনো খাইনি, খেয়ে বলছি। হচ্ছে ইলিশ ভালো ভালো টেস্টি আছে। টেস্ট আছে। বাড়ির ওখানে যেইটা খেয়েছি তার হ্যাঁ। থেকে অবশ্যই ভালো টেস্ট আছে। খান, খেয়ে বলুন কেমন লাগছে। খাবার ভালো, ইলিশটা কেমন হয়েছে ভালো বলুন। হয়েছে। দিদি কেমন খাচ্ছেন? খুব ভালো, খুব ভালো, মানে সত্যি খুব অসাধারণ, মানে ঘরোয়া রান্না একদম। তোমার নাম কি? নম্রতা রায়। হ্যাঁ, নম্রতা রায়। অমৃতা রায়। আচ্ছা, Actually ঝাল কাতলা আছে। মাছ খাচ্ছে। হ্যাঁ, কাতলাটা খাচ্ছি। কেমন লেগেছে? মাছ কেমন লেগেছে? ভালো লেগেছে। নমস্কার, সবার আগে ক্ষমা চাইবো এইভাবে ভিডিওর মাঝখানে চলে আসার জন্যে। আমার মনে হয়েছে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা এই মুহূর্তে এই ট্যুরের জন্য, মানে সুন্দরবন ট্যুরের জন্য খুব ইম্পর্ট্যান্ট। বেশি সময় নেব না, তাই চট করে একদম পয়েন্টে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই বছর শুনতে পাচ্ছি যে এই সুন্দরবন ট্যুরে ফেরার পর বা ফিরে আসার সময় মানে প্রচুর মানুষ মানে পেট খারাপের সমস্যা তৈরি হচ্ছে। আমি এবং আমার দুই বন্ধু এই কিছুদিন আগেই আমরা সুন্দরবন ট্যুর করে এসেছি, সেইটা নিয়েই আজকের ভিডিও। তো এই ট্যুরেতে ফেরবার দিন কিন্তু আমাদের যে গ্রুপে যে 30-35 জন ছিল তার মধ্যে প্রায় 10-12 জনের মধ্যে এই সমস্যাটা দেখা দিয়েছিল, ইনক্লুডিং মি। আমি এবং আমার দুই বন্ধু আমাদের প্রত্যেকেরই এই সমস্যাটা দেখা দিয়েছিল। তো এই যে জিনিসটা ঘটছে এই বছর, এইটা নাকি প্রচণ্ড ঘটছে, আমি কিছু ফেসবুক গ্রুপেও দেখলাম। তো সেইটা নিয়ে আমার মতামতটা জানাতে চাই, মানে আমার কি মনে হয়েছে যে কেন জিনিসটা ঘটছে। দেখুন, প্রথমত একটা কারণ হচ্ছে যে আমাদের ফুড হ্যাবিট, খাদ্যাভ্যাস ফিড করি আমরা যারা কাজকর্মের সঙ্গে যুক্ত। আমাদের এই ব্যস্ততার মাঝখানে কিন্তু এতবার খাওয়া আমাদের হয় না। তো এইখানে সকালবেলার ব্রেকফাস্ট দিচ্ছে, তারপরেই কিছু পকোড়া দিচ্ছে, তারপরেই লাঞ্চ দিয়ে দিচ্ছে, তারপরেই কোনো একটা ফল দিচ্ছে, তারপরে আবার বিকেলের দিক করে আবার কিছু চা স্ন্যাক্স দিচ্ছে, রাত্রির বেলা আবার খাওয়া দিচ্ছে। এই যে একদিনের মধ্যে এত কিছু খাওয়া দাওয়া, এইটা আমাদের ফুড হ্যাবিট, যেটা আমাদের প্রতিদিনের যে খাওয়ার যে অভ্যেসটা, সেই অভ্যেসটা 2-3 দিনের জন্যে পুরো বদল হয়ে যাচ্ছে। সেইখানে আমার মনে হচ্ছে সমস্যা হচ্ছে। মানে আমার মনে হয়েছে যে এটা একটা কারণ হতে পারে। 2, রান্নাঘরগুলো দেখেছি বা আপনারাও ভিডিওতে দেখেছেন যে মোটামুটি ঠিক আছে, কিন্তু খুব যে একটা হাইজিন মেনটেন করা হচ্ছে সেরকম কিন্তু নয়। এটা আমার ব্যক্তিগত মতামত। আরেকটা জিনিস হচ্ছে জল। দেখুন, বোটে যখন ট্রাভেল করছেন সেই সময়, মানে নদীতে যখন আছেন বোটে সেই সময়, এবং যেহেতু ওই জায়গাটা প্লাস্টিক ফ্রি জোন, সেই জন্য আপনি কোনো রকম ওই ডিসপোজেবল যে বোতলগুলো হয় 2 লিটার বা 1 লিটারের, এইগুলো নিয়ে যেতে পারবেন না বা যাওয়াটা উচিতও নয়। ওখানে যে জলটা দিচ্ছে সেই জলটা থেকেও বা ওইখানে জলটা আমাদের শহরবাসীদের আমাদের শ্যুট করছে না, এটাও ঘটতে পারে। তবে একটা কথা বলবো যে যেহেতু আপনারা ওইভাবে ওই বোতলগুলো নিয়ে যেতে পারবেন না, তাই অনেকের প্রশ্ন হবে যে তাহলে আমরা নিজেদের জল ক্যারি করব কি করে। সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আপনারা পারলে যেগুলো একটু ভালো কোয়ালিটির বোতলগুলো হয় না, মানে যেগুলো আমরা ফেলে দিই না, বাড়িতে ইউজ করি, স্টিলের বোতল হোক প্লাস্টিকের বোতল হোক, ওই বোতলগুলো নিয়ে যেতে পারেন বাজার থেকে ভালো কিনলে, বা বিসলেরি এই ধরনের। তো বাজার থেকে উচ্চ মানের কিছু কোম্পানির জল কিনে সেগুলোকে এই বোতলে ভরে নিয়ে ওই বোতলগুলোকে ওইখানে আপনি যেখানে থাকছেন পাখিরালয়ে বা এখান থেকে যাওয়ার সময় কোনো ডাস্টবিনে ফেলে দিয়ে ওই জলটাকে ক্যারি করতে পারেন। তো এগুলো করে মানে আমার মনে হয়েছে এটা নিয়ে কথা বলা, তাই বললাম। তো আপনারা যারা যাবেন আগামী দিনে, আমি দেখছিলাম ফেসবুকে অনেকে প্রশ্ন করছে যে
বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়াটা কি উচিত হবে? দেখুন, যাওয়া উচিত হবে কি হবে না, যেহেতু এইবার এই জিনিসটা এতগুলো হচ্ছে, সেটা একটু নিজেরা বিবেচনা করুন। তবে যদি যেতেই হয়, যদি বেড়াতে যেতেই হয় সুন্দরবন, তাহলে যেগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো একটু খেয়াল রাখবেন। মানে অনেক কিছু খাবার দিচ্ছে মানেই যে বেশি বেশি করে খেয়ে নিতে হবে সেটা নয়। জানি ভোজন বিলাসী বাঙালি, খাওয়ার জন্যই হয়তো অনেকে যাচ্ছেন, কিন্তু এগুলো একটু মাথায় রাখতে হবে। তাই চলুন ভিডিওতে ফেরা যাক। বাবা, এখানে তো সব হয়ে গেছে, এখন 3টে বাজতে যায়। এই সবে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পরেই বোট আমাদের একটা জায়গায় দাঁড়িয়েছে। সম্ভবত এইখানে সেই লোকনাথ বাবার যে মন্দিরটা আছে, এর আগে আমি এসেছি, ওই জন্য জানি। তো সেইখানে যাচ্ছি মনে হচ্ছে আমার। আমরা প্রথমে নেমে ওইখানে চলে গেছি, ওইটা একটা রিসর্টে গিয়ে মন্দির খুঁজছিলাম আমরা। তারপর বললো না, এটা এখন রিসর্ট। তবে এটা কিন্তু আগে ছিল না। যখন 2023 সালে এসেছিলাম এখানে, তখন এই রিসর্টগুলো খুব একটা হয়নি। যত ট্যুরিস্ট বাড়ছে, লোকজন বাড়ছে, রিসর্ট, হোমস্টে এসব বেড়ে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে প্রকৃতিটার যে রনেস, সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতে কি বলতো, মেন হচ্ছে তোর এই মানে একদম মা বাবা এখন মারে বউ, লঞ্চের নোংরামি তুমি হবে কাছি, দুজনাতে একই সাথে কত ভালোবাসি। আমার বাড়ি হচ্ছে সুন্দরবন, গোসাবা থানা, গ্রাম হচ্ছে বিজয়নগর। এই রাস্তাটা আগের বারে মাটির ছিল, দুই পাশে পুরো ধান জমি ছিল, আরো সুন্দর লাগছিল দেখতে। তো চলে এসেছি আমরা সেই লোকনাথ বাবার মন্দিরে। আর ওই এই জায়গাটা আসলে বিশেষ কিছু দেখার নেই। এখানে একটা এরকম ছোট্ট একটা পুরনো মন্দির আছে, এটা লোকনাথ বাবার মন্দির। তো সুন্দরবন যারা বেড়াতে আসবেন, অনেকগুলো দেখার জায়গার মধ্যে এইটাও একটা। চলে আসবেন, কমসে কম এখানের এই গ্রাম্য পরিবেশটা অনেক বেশি ভালো লাগবে। সব আচার, এগুলো কি? ছোলার ডালের বড়ি আছে। আচ্ছা, সমস্ত ধরনের বড়ি। এটা কি? এটা আমসি বলে। আমসি? কেউ আমচুর বলে, কেউ আমসি বলে। আরে কি মানে আমের আটি নাকি? আমের দানাটা ছাড়ানো আছে। আচ্ছা আচ্ছা, ওই কাঁচা আমটা আমসুটো বলে যাকে, তাই তো? আচ্ছা, আচ্ছা একটা জিনিস দেখাই। এটা হচ্ছে বাথরুম, যেখানটাতে ওই ছোট্ট একটা বস্তা ঘেরা দেয়া বাথরুম। এবারে রিকুর প্রশ্নটা হচ্ছে যে ঘেরা তো নেই, তাহলে যে জন্য ওই জিনিসটা করা হয়েছে সেই কাজটা করে কি করে? কাকা কিভাবে করে? কিসের ওই বাথরুমটায়? যেভাবে সবাই করে ওইভাবেই করে, তাতে লোক দেখলেও কোনো যায় আসে না। না, ঘটনা হচ্ছে যে ও তো নদীর মাঝখানে থাকবে, এপারের লোকও দেখতে পাবে না, ওপারের লোকও দেখতে পাবে না। 3:30 বাজে আমরা লোকনাথ মন্দির দেখে বোটে ফিরলাম। এবার এখান থেকে যে বোট ছাড়বে একদম আমাদের যেখানে হোটেল আছে, থাকার ব্যবস্থা মানে পাখির আলয়, সেখানে পৌঁছে যাবে। তাই এখন বিশেষ কিছু করার আর নেই, এখন শুধু পুরো নদী আর ম্যানগ্রোভ এই দুই দেখতে দেখতে সময় কাটাবো আর পৌঁছে যাব পাখিরালয়। তাহলে চলুন, আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে পাখিরালয়, যেখানে আজকে আমাদের স্টে হবে। জাল দিয়ে যে নদীটাতে আছি এটা হচ্ছে বিদ্যাধরী নদী। আর এই বিদ্যাধরী নদীর এই পাটটা, এদিকটা হচ্ছে পুরো সুন্দরবন মানে জঙ্গল অঞ্চল, আর এর উল্টো দিকটাতে আছে গ্রাম মানে মানুষ বসবাস করে। এবার বাঘ, ওই যে বললাম না যে ফেন্সিং করা হয়ে আছে যাতে বাঘ ওইটা ডিঙিয়ে সাঁতার কেটে, বাঘ যাতে সাঁতার কেটে ওইদিকে গ্রামে না ঢুকে পড়তে পারে। সুন্দরবনের বাঘ আকৃতি রঙের জন্য যতটা বিখ্যাত, তার কিন্তু আরেকটা খুব ভালো গুণ আছে, সেটা হচ্ছে যে
সুন্দরবনের বাঘ খুব ভালো সাঁতারু, অনায়াসেই সাঁতার কেটে এত বড় নদী পার হয়ে ওইদিকে লোকালয়ে ঢুকে যেতে পারে। ওই জন্য দেখবেন প্রায়ই কোনো না কোনো খবর আসে না, অনেক সময় শুনি যে লোকালিটিতে বাঘ ঢুকে গেছে, ঢুকে গিয়ে ওইখান থেকে গরু বা ছাগল টেনে নিয়ে চলে গেছে। তবে বাঘ খুব একটা বিপদে না পড়লে কিন্তু নদীতে নামে না, কারণ এই নদীতে আছে নোনা জলের কুমির, বড় বড় কুমির। তো একবার যদি ওই কুমিরের খপ্পরে পড়ে বাঘ, তাহলে ওই বাঘ মামারও আর রক্ষে নেই। ওখানে চলে আয়। চলো হিরো, 4:30 বাজতে যায়। তো বন্ধুরা পৌঁছে গেছি পাখিরালয়, এখন 4:30 বাজে। সারাদিনের বোট জার্নি শেষ এখানেই। এখন আমরা কাঁধে ব্যাগ, ঝোলা যা কিছু আছে আর কি সব বোট থেকে নিয়ে চলেছি আজকের আমাদের আস্তানার উদ্দেশ্যে। দেখা যাক আজকে আমাদের জন্য যে হোটেলের ব্যবস্থা করা হয়েছে সেটা কেমন, মানে আগামী 2 দিনের আমাদের আস্তানাটা কেমন হতে চলেছে। এখন যাচ্ছি পাখিরালয়ের বাজার দিয়ে। এখন এই বাজারটা বেশ বড় হয়ে গেছে। আগের বার যখন এসেছিলাম এত কিছু ছিল না, এখন তো পুরো জমজমাট মার্কেট হয়ে গেছে দেখছি। আচ্ছা, রুম নাম্বার 103। বাহ, জায়গাটা ভাইবটা বেশ সুন্দর, কিন্তু এখানে কি হচ্ছে কি জানি। 103 নিচে হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম। জল গিয়া আলো। তো এই হচ্ছে আমাদের আজকের থাকার আস্তানা। ওদিকে ডবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড। আমরা 3 জন আছি, 3 জনের জন্য পারফেক্ট। এসি আছে, একটা ফ্যান, 2টো ফ্যান। আচ্ছা, মাথার কাছে চার্জিং বোর্ড আছে, এদিকে একটা বোর্ড আছে, আর এদিকেও বোর্ড আছে। এখানটা সাজুগুজু করার জন্য আয়না, এখানে টেবিল গ্লাস সব দেওয়া আছে নাকি কাকা? অবশ্যই লাগবে তো এটা। আর এখানে টিভি আছে, টিভি চলে কিনা জানি না। তো চলো না একবার বাথরুমটা দেখিয়ে দিই। বাহ, বাথরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। কমোড দেওয়া আছে, এখানে বেসিন আর আয়না। আচ্ছা, গিজারের ব্যবস্থাও আছে, শাওয়ার আছে, আর বালতি মগ তো দেওয়া আছেই। তো সব মিলিয়ে রুম কিন্তু বেশ ভালো, বেশ ভালো। নদীর ধারে হাত বাড়িয়ে, নদীর ধারে একটু হাত বাড়িয়ে এই ভিউটা আর পাবে না। ঘড়িতে সময় হচ্ছে 6:15। আমরা রুমে পৌঁছে গেছি 4:30 করে, না 4:30 করে পৌঁছে গেছি। একটু রুমে ফ্রেশ হয়ে স্নান টান সেরে একটু রেস্ট করে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি এই নদী ঘাটের দিকে বেড়াতে, এমনি ঘুরতে এসেছিলাম। তো এসে দেখছি আমাদের যারা বোটের আছে ওনারা, বোটেই তো রান্না হয়, অ্যাকচুয়ালি সব রান্নাই বোটেই হয়, বোট থেকে হোটেলে যাবে। তো ওনারা এই কফি আর এই পকোড়া, চিকেন পকোড়া নিয়ে যাচ্ছিল। দেখা হতে বললো তোমরা এখানেই নিয়ে নাও, এই নদীর পাড়ে বসে বসে মজা করে খেতে পারবে। আমরাও ভাবলাম ঠিকই বলেছে, সেই তো রুমে খেতাম, তার থেকে এরকম একটা জায়গায়, এই জায়গায় বসে খেলে খাওয়ার মজাটাই আলাদা হবে। কফিটা একটু মিষ্টি বেশি, তবে ভালো করেছে। আর এই হচ্ছে চিকেন পকোড়া।
রুমে যখন দেয়, মানে ডাইনিংয়ে গিয়ে তো দেয় এরা সন্ধ্যের পর, তখন কিন্তু ঠান্ডা হয়ে যেত, তবে এখন গরম গরম ভালো লাগছে। ঘুরতে এসেছি, ঘুরে নিতে হবে। তাই সন্ধেবেলাটা যদি চান এই পাখিরালয়ের, এখন তো বাজার বিরাট বড় বাজার, আগে ছিল না এরকম, তো কেনাকাটা করে ঘুরে ফিরে কিছু খাওয়া দাওয়া করলেন অনায়াসে কাটাতে পারবেন সন্ধেবেলাটা। আমরাও এসেছি, অনেক কিছু পাবেন, বিভিন্ন স্ন্যাক্স, বিভিন্ন কিছু ফল টল সবই পাওয়া যায়, চাইলে টুকটাক খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। সারাদিনের বিস্তর ঘোরাঘুরি আর নদী পথে লম্বা জার্নি শেষে আমরা প্রত্যেকেই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু উত্তেজনার কোনো কমই হয়নি। সন্ধ্যা নামতেই রিসর্টে আয়োজন করা হয়েছিল ঝুমুর নাচের। সুন্দরবনের লোকসংস্কৃতির একটি সুন্দর অংশ হলো ঝুমুর নাচ। ডিনারে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এখানে মটন কষা আছে, আলু ভাজা, স্যালাড আছে, ডাল আর ভাত। আজ তাহলে এই পর্যন্তই। সুন্দরবনের দ্বিতীয় অধ্যায়ের গল্প নিয়ে খুব শিগগির দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।